আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। এসএসসি ২৬ ব্যাচ তোমাদের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কালকে তোমাদের অতি ইম্পোর্টেন্ট একটি পরীক্ষা আইসিটি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আইসিটি ক্লাসটি শুরু করে দিই। ১ নাম্বার স্লাইডে দেখতে পাচ্ছ কম্পিউটার রক্ষণাবেক্ষণ। এই কম্পিউটার রক্ষণাবেক্ষণে কি আছে দেখো তো? ১ নাম্বার প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। এটা হচ্ছে সমস্যার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা। মানে কোনো কিছু সমস্যা ঘটার আগে আমরা যে ব্যবস্থাগুলা নিব সেগুলোর নাম হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। আর যেগুলা সমস্যা হওয়ার পরে মেরামত করা লাগবে সেগুলোর নাম হচ্ছে কি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। এখন এই প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণে কি আছে দেখো তো? ১ নাম্বার ভাইরাস স্ক্যান, মানে সমস্যা হওয়ার আগে আমরা আগে ভাইরাস স্ক্যান করে নিতে পারি। ডিস্ক ক্লিন করে নিতে পারি। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। এই ডিফ্র্যাগমেন্টেশন এর কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো ফাইল যদি এলোমেলোভাবে ছড়ায় ছিটায় থাকে এই সবগুলার একসাথে সিরিয়ালে আনা। সফটওয়্যার আপডেট, তাহলে কোনো সফটওয়্যার আপডেট দরকার হলে আমরা সেগুলা কি করতে পারি? আপডেট দিতে পারি। এগুলো হচ্ছে সমস্যার পূর্বে আমরা করে রাখতে পারি। এবার বাই এনি চান্স যদি সমস্যা হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে টেকনিশিয়ানের সাহায্য নেওয়া প্রয়োজন। এবার কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব। আইসিটি যন্ত্রপাতির সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ, মানে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি জিনিস রক্ষণাবেক্ষণ বা রক্ষা করতে পারি যেগুলো সফটওয়্যার দিয়ে করা পসিবল। একটা হচ্ছে সফটওয়্যার, আরেকটা হচ্ছে হার্ডওয়্যার। যেগুলা সফটওয়্যার অথবা কম্পিউটারের ভিতর থেকে করা পসিবল সেগুলো আমরা সফটওয়্যার দিয়ে করে থাকি। আর যেগুলো ভিতর থেকে করা পসিবল না সেগুলো সাধারণত আমরা টেকনিশিয়ান বা নিজেরা কম্পিউটারের বাইরে থেকে করে থাকি। তাহলে সফটওয়্যারের মাধ্যমে কি করা যেতে পারে? রেজিস্ট্রি ক্লিন আপ। মানে আমরা অনেক ক্ষেত্রে অনেক ফাইল কম্পিউটারে নিয়ে থাকি, তারপর কম্পিউটার থেকে আরেকজনের কাছে দিয়ে থাকি। এরকম যত ফাইল আছে সেগুলা রেজিস্ট্রিগুলা পরিষ্কার করতে হবে। ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট এর ব্যবহার, মানে যতগুলা তোমার টেম্পোরারি ফাইল আছে বা যেগুলা আছে এগুলা ছড়ায় ছিটায় যেগুলো আছে সবগুলো একসাথে সাজানো, পাশাপাশি যেগুলা আমাদের দরকার নেই সেগুলা কি করা? পরিষ্কার করে নেওয়া। তারপর ব্রাউজার ক্যাশ মেমোরি, কুকিজ ও টেম্পোরারি ফাইল ডিলিট। এই ব্রাউজার ক্যাশ মেমোরি হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। তুমি যখন কোনো কিছু ব্রাউজিং করো অথবা ইন্টারনেটে সার্চ করো বা কাজ করো, এই সবগুলার যে একটা মেমোরি আছে, ক্যাশ মেমোরি, এগুলা কিন্তু কম্পিউটারে জমা হতে থাকে। এই জমা হওয়ার পরে কিন্তু এগুলা তোমার কম্পিউটারকে আরো কি করে দেয়? হ্যাং করে দেয় অথবা দেখা যায় স্পিড কমায় দিতে পারে। তো এগুলা হচ্ছে টেম্পোরারি ফাইল অথবা কুকিজ, এগুলা কি করতে হবে? ডিলিট করে পরিষ্কার রাখতে হবে। টেম্পোরারি ফাইল রিমুভ। এই যে টেম্পোরারি ফাইল মানে কি? যেগুলা শুধু তোমার কম্পিউটারকে কি করে? স্লো করে দেয়। নিয়মিত উইন্ডোজ আপডেটিং সিস্টেম আপডেট। তাইলে এই উইন্ডোজ আপডেট মানে হচ্ছে তোমার কম্পিউটার, যেমন আমরা অ্যান্ড্রয়েডে আপডেট দেই অ্যান্ড্রয়েড 15, 16, 17, এরকম করে উইন্ডোজেরও আপডেট আছে। এই আপডেটগুলা কি করতে হবে? নিয়মিত দিতে হবে যাতে উইন্ডোজ বা কম্পিউটারটা ঠিকমতো রান করতে পারে। নিয়মিত উইন্ডোজ আপডেটিং সিস্টেম আপডেট, অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার ও অ্যান্টি স্পাইওয়্যার, এগুলো হচ্ছে মূলত তোমার কম্পিউটার বা তোমার ল্যাপটপের ভিতরে যখন তুমি নতুন কিছু ইনস্টল করো অথবা কোনো কিছু কারো থেকে নেও, তখন তোমার এগুলার সাথে কিন্তু ভাইরাস আসার সম্ভাবনা আছে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য সম্ভবত অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি স্পাইওয়্যার এগুলা ব্যবহার করা হয়। যেগুলো হচ্ছে ভাইরাস প্রতিরোধক, যেগুলা ভাইরাস থেকে তোমার কম্পিউটারকে বাঁচায়। এবার দেখো টেম্পোরারি ফাইল রিমুভ। টেম্পোরারি ফাইল কি? যে ফাইলগুলা তোমাদের শুধু অকেজো হইয়া এই পইড়া থাকে ল্যাপটপের ভিতরে, যেগুলা তোমার স্টোরেজ খায়, তারপরে তোমার ল্যাপটপকে হ্যাং কইরা দেয়, তোমার পিসিকে হ্যাং করে দেয়, ঠিকমতো চলতে দেয় না, আর স্পিড অনেক কমায় দেয়। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় যেগুলো হার্ড ডিস্কে অনেক জায়গা দখল করে। হ্যাঁ, তুমি যখন অনেক কম্পিউটারটা ব্যবহার করবা তখন অনেক সময় দেখা যায় শুধু অনেকগুলা ফাইল তোমার কম্পিউটারে জমা হয়। এগুলা কি করতে হবে? ক্লিয়ার করে দিতে হবে। টেম্পোরারি ফাইলগুলো মুছে দিলে তোমার হার্ড ডিস্কের জায়গা খালি হবে এবং তোমার কম্পিউটারটা কি স্মুথভাবে চলতে পারবে। গতি অনেক বেড়ে যাবে। রেজিস্ট্রি ক্লিন আপ। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে তোমার কি করতে হবে? রেজিস্ট্রিগুলো ক্লিন আপ করতে হবে সফটওয়্যার দিয়ে। নিয়মিত অপারেটিং সিস্টেম আপডেট, ওই যে যেটা বলছিলাম আমাদের যেমন অ্যান্ড্রয়েড আপডেট আসে এরকম অপারেটিং সিস্টেম উইন্ডোজের আপডেট আছে। এগুলা কি করতে হবে? নিয়মিত দিয়ে দিতে হবে যাতে কম্পিউটার তার নিজস্ব গতি না হারায়। তারপরে দেখো কম্পিউটার দ্রুত ও কার্যকর রাখার উপায়। কম্পিউটার যেন স্লো না হয়ে যায় এবং ঠিকমতো চলাচল করে সেজন্য কি জিনিস মাথায় রাখতে হবে? ১ নাম্বার টেম্পোরারি ফাইল রিমুভ। ওই যেগুলা বলছিলাম যেগুলো তোমার কম্পিউটারকে কি করে? স্লো করে দেয়। প্রতিবার ব্যবহারে অপ্রয়োজনীয় ফাইল জমে যায়। তুমি যখন কম্পিউটার অনেকবার ব্যবহার করো, সেগুলো ব্যবহার করার সময় বিভিন্ন ফাইল যেগুলো কাজে নাই সেগুলো শুধু তোমার কম্পিউটারে জায়গা দখল করে। সেগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তারপরে রেজিস্ট্রি ক্লিন আপ। অপ্রয়োজনীয় রেজিস্ট্রি এন্ট্রি কম্পিউটারকে ধীর করে দেয়। নিয়মিত ক্লিন করলে সিস্টেম দ্রুত ও স্মুথ থাকে। ডিস্ক ক্লিন ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার যেই ফাইলগুলা ছড়ায় ছিটায় আছে, কোনো সিরিয়ালে নাই, কোনো নিয়ম মাফিক চলতেছে না, এরকম সবগুলারে একটা সিরিয়ালে আনা হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন এর কাজ। তো ডিস্ক ক্লিন রাখতে হবে এবং ডিস্ক ক্লিন ডিফ্র্যাগমেন্টেশন কি করতে হবে? চালু রাখতে হবে। তারপরে অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি। কোনো রকম ভাইরাস যাতে তোমার কম্পিউটারে না ঢুকতে পারে এবং ঢুকলে যেন সেগুলা প্রতিরোধ করা যায় সেজন্য কি কাজ করে? অ্যান্টিভাইরাস। ব্রাউজার ক্যাশ ক্লিয়ার। তুমি যখন কোনো কিছু ব্রাউজ করো কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ক্রমে এগুলা কাজ করো, তখন দেখা যায় বিভিন্ন ক্যাশ মেমোরি অথবা ব্রাউজার থেকে বিভিন্ন, আমরা যেমন দেখো মোবাইলের ভিতরে কি লেখা থাকে? ক্যাচ লেখা থাকে, CACH এরকম ক্যাচ একটা লেখা থাকে না? যেগুলা বলে যে অ্যাকসেপ্ট অল কুকিজ, এরকম আরকি। তোমার কিছু জিনিস আছে যেগুলো শুধু কম্পিউটারে কি করে? ফুল করে এবং কম্পিউটারকে স্লো করে দেয়। তাহলে চলো আমরা MCQ তে চলে যাই। ১ নাম্বারে
টেম্পোরারি ফাইল বেশি হলে কি হয়? হ্যাঁ, কম্পিউটার স্লো হয়ে যায়। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উইন্ডোজ। তুমি দেখবা যত রকমের ল্যাপটপ কম্পিউটার আছে বেশিরভাগই হচ্ছে উইন্ডোজ। আর উইন্ডোজের মালিক কে? হ্যাঁ, উইন্ডোজের মালিক হচ্ছে মাইক্রোসফট। আর মাইক্রোসফট কে বানাইছে? এটা হচ্ছে বিল গেটস। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে? এটা কোনটা? এটা মনে করবে ডিস্ক ক্লিনআপ। কারণ ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হচ্ছে একটা ভাইরাসের নাম। স্পাইওয়্যার হচ্ছে ভাইরাসের নাম। অ্যান্টিভাইরাস হচ্ছে যে ভাইরাস থেকে রক্ষা করে। আর আমাদের কি বলছে যে কে কম্পিউটারের গতি বজায় রাখে কাজ করতে পারে? এটার নাম হচ্ছে কি? ডিস্ক ক্লিনআপ। এটা মাথায় রাখবো। ওই যে আমরা বলছিলাম না ডিস্ক ক্লিনআপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন এগুলা। কম্পিউটার রক্ষণাবেক্ষণ কত প্রকারের হতে পারে? কম্পিউটার রক্ষণাবেক্ষণ কত প্রকারের? ২ প্রকার। ওই যে একটা বলছিলাম না যে সমস্যা হওয়ার আগে একটা আর সমস্যা হওয়ার পরে আরেকটা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে মূল যন্ত্রগুলো মূলত কি নির্ভর? হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে মূল যন্ত্রগুলো হচ্ছে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর। এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? প্রসেসর এবং সফটওয়্যার। কারণ তোমার যদি প্রসেসরই না থাকে, সফটওয়্যার না থাকে, তুমি তো ঠিকমতো চালাইতেই পারবা না। প্রসেসর না থাকলে তো মোবাইলই চলবে না, কম্পিউটারই চলবে না। আর সফটওয়্যার না থাকলে তুমি এটা ঠিকমতো রানই করতে পারবা না। যে কি কাজ করবে? যেকোনো কাজ করতে গেলেও তোমার সফটওয়্যার দরকার। কি বলছি বুঝছো? ইন্টারনেট ব্যবহার করে সহজেই কোনটি আপডেট করা যায়? হ্যাঁ, অপারেটিং সিস্টেম এটা মাথায় রাখবো। অপারেটিং সিস্টেম কোনগুলো? ওই যে দেখো মোবাইলের হইতে পারে তোমার হচ্ছে Android, OS, তারপরে Redmi এর নিজস্ব UI থাকে। কিন্তু ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে কি থাকে? অপারেটিং সিস্টেম হইতে পারে Windows অথবা Mac, যেমন Apple এর ক্ষেত্রে কি হয়? Mac, এগুলোর কি করতে হয়? সহজে আপডেট করা যায় ইন্টারনেট ব্যবহার করে। Windows অপারেটিং সিস্টেম কোন কোম্পানির? একটু আগে বলছিলাম মাইক্রোসফট। আর মাইক্রোসফটের আবিষ্কারক কে? বিল গেটস। টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে কি সুবিধা হয়? দেখো তো, ১ নাম্বার হার্ড ডিস্কের জায়গা খালি হবে, কম্পিউটারের গতি ধীর হয়ে যাবে, কম্পিউটারের গতি বেড়ে যাবে। কি বলছিলাম? এই টেম্পোরারি ফাইলগুলো যখন তুমি মুছে দিবা, কম্পিউটার কিন্তু আরো স্পিড বাইরা যাবে। কারণ এগুলো তোমার কম্পিউটারে কি করে? স্লো করে রাখে। তাহলে আনসার হচ্ছে ১ এবং ৩, ২ নাম্বারটা ভুল। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে? খেয়াল রাখো। এখানে ম্যালওয়্যার, একটু আগে পড়াইছিলাম, ম্যালওয়্যার একটা ভাইরাসের নাম। তাহলে ভাইরাস যদি অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত হয় তাহলে তো এটা আরো আগে কাজ করবে না, নষ্ট হয়ে যাইব। তারপর স্পাইওয়্যার, এগুলোও কিন্তু ভাইরাসের নাম। অ্যান্টিভাইরাস, এটা কি করে? ভাইরাস থেকে কম্পিউটারে সেফ রাখে। কিন্তু অ্যান্টিভাইরাস যখন রান করে তখন কম্পিউটারটা কিন্তু নিজস্ব যে স্পিড আছে, এই স্পিডের তুলনায় একটু স্লো হয়ে যায়। এটা মাথায় রাখবা। তাহলে ডিস্ক ক্লিনআপ যে কিনা কি করে? কম্পিউটারে ধীর গতি না রেখে এটা কি করে? গতি বজায় রাখে। ডিস্ক ক্লিনআপ ও ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে, ১ নাম্বার হার্ড ডিস্কের জায়গা খালি করে, ২ নাম্বার মেমোরি থেকে ভাইরাস দূর করে, ৩ নাম্বার ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। মেমোরি থেকে ভাইরাস দূর করার কাজ কিন্তু ডিফ্র্যাগমেন্টার অথবা ডিস্ক ক্লিনআপের না, এটা কাজ হচ্ছে কি? অ্যান্টিভাইরাসের। তার মানে ২ নাম্বারটা ভুল, প্রথমেরটা এবং দ্বিতীয়টা, ৩ নাম্বারটা সঠিক। ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারের ক্যাশ মেমরিতে জমা হয়। আমরা কি পড়ছিলাম? কুকিজ, ম্যালওয়্যার, টেম্পোরারি ফাইল। এখানে ম্যালওয়্যার কিন্তু ভাইরাস। ইন্টারনেট ব্যবহার করলে যে ভাইরাস ব্রাউজারে জমা হবে এরকম কিন্তু কোনো কথা নাই। কিন্তু কুকিজ এবং টেম্পোরারি ফাইল এটা কিন্তু ১০০% জমা হবে। তুমি যখন মোবাইলও ইউজ করে দেখবা, শুধু তোমার কাছে আসবে অ্যাকসেপ্ট অল কুকিজ। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? একটু আগে বলছিলাম না আমরা? কোথায়? ক্যাশ মেমোরিতে জমা হয়। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে কোনটি? রেজিস্ট্রি ক্লিনআপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, সফটওয়্যার আনইনস্টলেশন না। রেজিস্ট্রি ক্লিনআপ সচল এবং গতিশীল রাখে, মনে রাখবা, ঠিক আছে? কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যান্টিভাইরাস ইনস্টল না। টেম্পোরারি ফাইল সংরক্ষণ করলে তো আরো গতি স্লো হয়ে যাবে। ক্যাশ মেমোরির ফাইল সংরক্ষণ আরো স্লো হয়ে যাবে। অ্যান্টিভাইরাস যখন তুমি ইনস্টল করবে তখনই কিন্তু একটু স্লো হয়। তাহলে ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ডিলিট আপ, ডিস্ক রিড আপ, ডিস্ক রিমুভার না। ডিস্ক ক্লিন আপ, মানে ডিস্কটারে পরিষ্কার করলে কি হয়? হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা আরো বাইরা যায়। মানে আগের তুলনায় আমরা যদি বলি মোবাইলের স্টোরেজ বাইরা যাওয়া, এরকম টাইপের। টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে কি সুবিধা? টেম্পোরারি ফাইল কি করে? আমাদের কম্পিউটারকে স্লো করে দেয়। তাহলে এটার উল্টাটা হইব। হার্ড ডিস্কের জায়গা খালি হবে, এটা বালি না, এটা কালি। খালি হবে, হার্ড ডিস্কের অনেকখানি জায়গা খালি জায়গা নষ্ট হবে, কম্পিউটারের গতি বেড়ে যাবে। তাহলে টেম্পোরারি ফাইল মুছে দিলে তো অনেকখানি খালি জায়গা নষ্ট হবে না, বরং এটা কি হবে? খালি হবে। তো সেই হিসাবে ১ এবং ৩ হচ্ছে আনসার। মিলন মিলন কিছুদিন যাবৎ লক্ষ্য করছে তার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগছে এবং মাঝে রিবুট হয়ে সংরক্ষিত ফাইল হারিয়ে যাচ্ছে। রিবুট মানে কি? মোবাইলে যেমন আমাদের রিস্টার্ট হয়ে যায় না? এরকম রিবুট। তিনি প্রতিরোধী সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন। মিলন কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কি করবে? তাহলে কি করবে? ডিস্ক ক্লিনআপ, হ্যাঁ অবশ্যই ডিস্ক ক্লিনআপ করতে হবে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, হ্যাঁ ডিফ্র্যাগমেন্টার করতে হবে, কারণ তার যে এলোমেলোগুলো আছে এগুলো সবগুলো সাজায় যখন একসাথে রাখবে তখন তাদের কম্পিউটারটা কি আরেকটু স্লো থেকে স্পিডে যাবে। ডিস্ক রিমুভার, ডিস্ক যদি রিমুভ করে ফেলে তাহলে তো এই ডিস্কের কাজগুলাই করতে পারব না। তার মানে ১ আর ২ হচ্ছে সঠিক। এবার দেখো সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন, ঠিক আছে? আইসিটি যন্ত্র ও সফটওয়্যার। আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। কারণ আইসিটিতে
যদি তোমার সফটওয়্যার না থাকে তুমি তো পরিচালিত করতে পারবা না। ধরো তোমার একটা মোবাইল যেটার ভিতরে কোনো সফটওয়্যার নেই অথবা একটা ট্যাবলেট, পিসি, তাহলে তুমি তো কোনো কাজই করতে পারবা না। জাস্ট দেখে রাখতে পারবা। এতটুকুই। সুন্দর করে একটা ফটো টাঙাইবা, ওয়ালপেপার হয়ে যাইব। কি দেখো তো? কি? কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ যা জটিল কাজের জন্য ব্যবহৃত। কম্পিউটার সাধারণত কি জটিল কাজের জন্য ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট কি পোর্টেবল আইসিটি যন্ত্র যা মাল্টিমিডিয়া কাজে জনপ্রিয়। মাল্টিমিডিয়া মানে কি? মানে হচ্ছে টিভি, ছবি, তারপরে ভিডিও, মুভি দেখতে আমরা কি করি? এই ট্যাবলেট ইউজ করে থাকি। স্মার্টফোন। স্মার্টফোন সবচেয়ে ব্যবহৃত আইসিটি যন্ত্র। কারণ এই মোবাইল হচ্ছে সবচেয়ে কমপ্যাক্ট বা ছোটখাটোর মধ্যে জিনিস, যেটা সবাই কি করতে পারে? ব্যবহার করতে পারে অতি সহজে। সফটওয়্যার ইনস্টল করার পূর্ব সতর্কতা, মানে তুমি যখন একটা ল্যাপটপ বা পিসিতে সফটওয়্যার ইনস্টল করবা, এটা করার আগে অবশ্যই কি জিনিস তোমার মাথায় থাকতে হবে? ১ নাম্বার, হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা নিশ্চিত করা। মানে তোমার যে ল্যাপটপটা আছে অথবা পিসিটা আছে এটার ভিতরে কি সাপোর্ট করবে কিনা সেটা তুমি আগে নিশ্চিত করে নিবা। এখন মনে করো তুমি একটা ল্যাপটপ কিনছো ৳১০,০০০ দিয়ে, এটার ভিতরে নামায় বের হইছে GTA 6, তাইলে আল্লাহর দরবারে হ্যাঁ যাইবই, লগে তুমি থাক, বলে লাভ নেই। ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ রাখা। যখন তুমি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবা, তখন তোমার ল্যাপটপ অথবা পিসি কিন্তু অটোমেটিকলি একটু স্লো হয়ে যাইব। দেখা যাইতে পারে অনেক বড় একটা লোড নিতে পারে, ১০ জিবি, ৫ জিবি, যেকোনো অ্যাপ হইতে পারে। তো সেই সময় চেষ্টা করবা বাকি সব কাজ বন্ধ রাখা। রিডমি ফাইলটি গুরুত্ব সহকারে পড়ে নেওয়া। মানে তুমি যখন একটা সফটওয়্যার ইনস্টল করবা, তখন দেখা যেতে পারে তোমাদের কিছু নির্দেশনা দিতে পারে যে এই জিনিসগুলা তোমার দেখতে হবে, এই জিনিসগুলা তোমার মাথায় রাখতে হবে। তো সেগুলা ভালো কইরা গুরুত্ব সহকারে পড়ে নিতে হবে। কারণ কোনো জিনিস যদি তোমার ল্যাপটপের সাথে না যায়, সেগুলো তুমি যদি ইনস্টল কইরা ফেলো, যেমন ৳১০,০০০ ল্যাপটপ কিনছো, এটাতে GTA 6 ইনস্টল করার সময় তোমার ল্যাপটপে বলছে, "ভাই আমারে মাফ কর, নয়তো আমি অজ্ঞান হয়ে যাবো।" এখন তুমি এটা দেখলা না। না দেখলে কি হইব? তুমিও যাইবা, হেও আল্লাহর দরবারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার সাময়িকভাবে বন্ধ রাখা। কারণ কি? কারণ তুমি যখন কোনো কিছু ইনস্টল করবা, তখন যদি অ্যান্টিভাইরাস চালু রাখো, এটা ঠিকমতো ইনস্টল হইব না। এটা ইনস্টল হইতে দিব না। তো সেই হিসেবে ওই সময়টাতে সাময়িকভাবে অ্যান্টিভাইরাসটা কি রাখবা? বন্ধ রাখবা। ঠিক আছে? সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া, তাহলে সফটওয়্যার কিভাবে ইনস্টল করবা? ১ নাম্বার, সফটওয়্যারের সফট বা ডিজিটাল কপি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট সংগ্রহ করা। মানে হচ্ছে তুমি যেটা ইনস্টল করতে যাইতেছো, এটার একটা কপি হইতে পারে এটা সিডিতে অথবা ডিভিডি অথবা পেন ড্রাইভে, যেকোনো কিছুতে এটা কি করা? সংগ্রহ করা। সংগ্রহ বলতে কি? ওই যে এটা লাস্টে রাখবা .exe লেখা এরকম। ২ নাম্বার, সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে অটো রান প্রোগ্রামের মাধ্যমে সেটআপ শুরু হবে। তুমি যখন পেন ড্রাইভ অথবা সিডি তোমার ল্যাপটপে লাগাবা অথবা পিসিতে লাগাবা, লাগানোর পরে অটো রান প্রোগ্রামের মাধ্যমে সেটআপ শুরু হবে। মানে অটোমেটিক এটা কি হবে? সেটআপ শুরু হবে। অনুমতি প্রদানের পর ধাপগুলো অনুসরণ করলে সফটওয়্যার ইনস্টল হবে। প্রয়োজনে পিসি রিস্টার্ট করতে হবে। তুমি যখন সেগুলোর অনুমতি দিবা, তখন কি হবে? আস্তে, আস্তে এটা ইনস্টল হওয়া শুরু করবে এবং ইনস্টল করার পরে কি করতে হবে? পিসি অথবা ল্যাপটপ রিস্টার্ট করতে হবে। এটা মাথায় রাখবা। আর নোট, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা কিছুটা জটিল এবং এর জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। তার মানে কোন সফটওয়্যারটা ইনস্টল করা জটিল? অপারেটিং সফটওয়্যার, এটা মাথায় রাখবা। অপারেটিং সিস্টেম সফটওয়্যার এগুলা ইনস্টল করা মোটামুটি অন্যগুলার তুলনায় বেশি জটিল হয়। উইন্ডোজ সিস্টেমে আনইনস্টল করার উপায়। এতক্ষণ তো আমরা শিখছি যে কিভাবে ইনস্টল করতে হয়। এবার আনইনস্টল কিভাবে করবা? ১ নাম্বার, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয়। মানে তুমি যেই সফটওয়্যারটারে আনইনস্টল করবা, ওইটা থেকে কি যেতে হবে? আগে ক্লিক কইরা কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। ২ নাম্বার, এড অর রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করুন। এবং তুমি যখন একটা সফটওয়্যারের রাইট বাটনে ক্লিক করবা, করার পরে এড আসতে পারে, রিমুভ আসতে পারে অথবা আনইনস্টল প্রোগ্রাম এরকম অপশন আসতে পারে। তো ওইটাতে আগে ক্লিক করতে হবে। আমরা যখন নরমালি মোবাইলে আনইনস্টল করি, কম্পিউটারে কিন্তু এতটাও সহজ না। কম্পিউটারে কিন্তু আনইনস্টল করা মোবাইলের তুলনায় জটিল, মাথায় রাখবা। কাঙ্ক্ষিত সফটওয়্যারটি সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করুন। তার মানে আমরা যে সফটওয়্যারটা আনইনস্টল করব, এটাতে কি করব? ক্লিক করে আনইনস্টলে ক্লিক করতে হবে। ফাইল বড় হলে কিছু সময় লাগতে পারে। প্রক্রিয়া শেষে কম্পিউটার রিস্টার্ট করা ভালো। যখন আমরা ফাইলটা আনইনস্টল করব, করার পরে কম্পিউটারটা রিস্টার্ট দেওয়া উত্তম। আবার একটা জিনিস মাথায় রাখবা, কম্পিউটারে আনইনস্টল করার পরে কিন্তু সবটা মুছে যায় না। কিছু, কিছু জিনিস কি কম্পিউটারে থেকে যায়। এই সফটওয়্যারের কিছু অংশ কম্পিউটারে থেকে যায়। এবার দেখো সফটওয়্যার ডিলিট, রেজিস্ট্রি, এডিট। নিয়ম অনুযায়ী আনইনস্টল করার পর নিচের ধাপগুলো অনুসরণ করে ডিলিট করতে হয়। আমরা কিন্তু আনইনস্টল করছি, কিন্তু সফটওয়্যারটা এখনো কিন্তু কম্পিউটার থেকে ডিলিট হয় নাই। যার কারণে কি করতে হয়? উইন্ডোজ প্লাস আর চেপে ১ম এ উইন্ডোজ প্লাস আর, তুমি ল্যাপটপ অথবা কম্পিউটারের ভিতরে যখন উইন্ডোজ বাটনে ক্লিক কইরা আর এ টিপ দিবা, তখন একটা অপশন আসবে। ওইখানে যদি তুমি লেখো রেগ এডিট, REGEDIT, রেগ এডিট লিখে তুমি যখন ওকে টিপ দিবা, তখন এখানে একটা পেজ খুলবে যেটা বলা হচ্ছে রেজিস্ট্রি এডিটর। কি হইছে বুঝছো? ওইখানে খুলবে। রেগ এডিট মানে হচ্ছে রেজিস্ট্রি এডিটর। এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। তারপরে এক্সপোর্ট এ ক্লিক করে ফাইলটির একটি ব্যাকআপ নিয়ে নিন। তাহলে তুমি যখন এটাতে ক্লিক করবা, তারপরে এক্সপোর্ট এ ক্লিক করে এটা কি করবা? একটা ব্যাকআপ নিয়ে নিবা। তারপরে প্যাথ HK লোকাল মেশিন থেকে সফটওয়্যার ড্রাইভ সিলেক্ট করুন। এখন তুমি যখন রেগ এডিট দিবা, দেওয়ার পরে ওইখানে অনেকগুলো অপশন আসবে। অনেকগুলো অপশনের ভিতরে একটা আছে HK লোকাল মেশিন। এই অপশনটাতে ক্লিক করার পর ওইখান থেকে ড্রাইভটা সিলেক্ট করে নিবা সফটওয়্যারে। তারপরে সফটওয়্যারের নামে ক্লিক করে ডিলিটে চাপ দিলে অথবা F3 চাপে সকল ডাটা
মুছে ফেলতে পারবা। তাহলে কি করতে হবে? রেগ এডিটে যেতে হবে, দেন এক্সপোর্টে ক্লিক করে ফাইলটার একটা কপি রাখতে হবে, ব্যাকআপে রাখতে হবে, দেন এইচকে লোকাল মেশিনে ক্লিক করে ড্রাইভ সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে ডিলিটে অথবা F3 চাপলে এই সফটওয়্যারের সবগুলা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। তাহলে চলো এমসিকিউতে চলে যাই। জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? তাইলে দেখো, জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? দেখো তো, অটো এক্সে না রিস্টার্ট দিলে তো রিস্টার্ট হয়ে যাবো। রিডমি, হ্যাঁ, রিডমিতে লেখা থাকে যে আমাকে পড়ো। ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হবে? একটু আগে আমরা পড়ছি কি চাপতে হবে? এই যে F3 চাপতে হবে। F3 অথবা ডিলিট অপশন, যেটা আমরা একটু আগে বললাম। কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে নিচের কোন প্রোগ্রামটি সচল হয়ে যায়? তুমি যখন কম্পিউটারে একটা ইউএসবি পোর্ট দিয়ে সিডি অথবা ডিভিডি অথবা পেন ড্রাইভ প্রবেশ করাবা, তখন কোন প্রোগ্রামটা সচল হয়ে যাবে অটোমেটিক? হ্যাঁ, অটো রান। ওই যে একটু আগে বলছিলাম যে অটো রান হয়ে সেটা অটোমেটিক এটা চালু হয়ে যাবে। কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, মানে কোন সফটওয়্যার আমরা যখন কম্পিউটারে ইনস্টল করব, তখন যে জিনিসগুলো মাথায় রাখতে হবে আমরা একটু আগেই পড়ছিলাম। ১ নাম্বার, সফটওয়্যারটা হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা? হ্যাঁ, ১০০% এটা মাথায় রাখতে হবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা? হ্যাঁ, কারণ বন্ধ না থাকলে স্লো হওয়ার সম্ভাবনা আছে। রিডমি ফাইলে ডাকরে কিছু আছে কিনা? হ্যাঁ, তাহলে রিডমি ফাইলে এটা ডাকরে না, হচ্ছে জরুরি কিছু আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এগুলা চেক করে নিতে হবে। ঠিক আছে, বুঝছো? এগুলো সব যদি ঠিক থাকে তাহলে আমরা কি করতে পারবো? সফটওয়্যার ইনস্টল করতে পারবো, সমস্যা হবে না। তাহলে আনসার হচ্ছে কি এই ৩ টাই। আইসিটি যন্ত্রে সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় কিসের উদ্দেশ্যে? আচ্ছা, সংরক্ষণের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যখন মোবাইলে কোনো সফটওয়্যার ইনস্টল করি আমরা কি চিন্তা করি যে আমি এখন ইনস্টল করে দিছি আমার নাতি চালাইবো? না, আমরা কি করি? ব্যবহারের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে। মোবাইলে ইনস্টল করছি তো চালানোর জন্য, আমি বিক্রি করব কিভাবে বা করব কেন? প্রদর্শনের উদ্দেশ্যে। হ্যাঁ রে, আমি একটা অ্যাপ নামাইছি, ইমো নামাইছি, মানুষের দেখাই আমার কাছে ইমো আছে। না, আমার কাজ হচ্ছে এগুলা ব্যবহার করার জন্য আমি কি করছি? ইনস্টল করছি মোবাইলে। কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? একটা জিনিস খেয়াল রাখো। এখানে যদিও আনসারটা দেওয়া হয় নাই হয়তো। কোথায় গেল? হ্যাঁ, দেওয়া আছে। তাহলে ১ নাম্বার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, অফিস সফটওয়্যার, অ্যান্টিভাইরাস। একটা জিনিস মাথায় রাখবা, তোমার কম্পিউটারে সর্বপ্রথম যদি অপারেটিং সিস্টেমই না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কিছু ঠিকমতো ইনস্টল করতে পারবা না। তার মানে হচ্ছে তোমার আগে সবসময় কি করতে হবে? অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন? কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন? ওই যে লাল নোটটা দেখাইছিলাম না? হ্যাঁ, অপারেটিং সিস্টেম সফটওয়্যার কিন্তু এখানে অপশনটাতে নাই, যার কারণে ওএস দিয়ে রাখছি, বুঝছো? অপারেটিং সিস্টেম সফটওয়্যার মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পোর্টেন্ট। রান কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়া কি? উইন্ডোজ প্লাস আর, মাথায় রাখবা, তুমি যখন উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করবা তখন রান কমান্ড চালু হবে। কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থাকে? ওই মনে আছে নি? হ্যাঁ, রেজিস্ট্রিতে থাইকা যায়, ওই যে রেগেডিট যেটা, রেজিস্ট্রিতে থাইকা যায়। যার কারণে আমরা কি করা লাগে? আনইনস্টল করার পরেও কি করা লাগে? ওইখান থেকে ডিলিট করা লাগে। কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? হ্যাঁ, অপারেটিং সিস্টেম, একটু আগে যেটা দেখছিলাম। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? এটা মাথায় রাখবা, সি ড্রাইভে। কোন ড্রাইভে? সি ড্রাইভে। সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয়? হ্যাঁ, ওই যে একটু আগে বলছিলাম regedit, দেন এক্সপোর্ট, দেন হচ্ছে ওইখান থেকে আবার এইচকে এগুলা লেখার পরে দেন ওইখান থেকে F3 চাপ দিলে ডিলিট হয়ে যায়। কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে? হ্যাঁ, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে কিন্তু তখন তুমি regedit লিখতে পারবা। সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন? হ্যাঁ, অপারেটিং সিস্টেম। যদি না থাকে তাহলে আনইনস্টল করতে পারবা না। জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? হ্যাঁ, রিডমি মানে কি? আমারে পড়ো। ডিজিটাল কপির অপর নাম কি? হ্যাঁ, সফট কপি। সফট কপি, তারপর হচ্ছে সিডি, ডিভিডি এগুলা। সিডি এর পূর্ণরূপ কি? কম্প্যাক্ট ডিস্ক, ইম্পোর্টেন্ট কিন্তু এগুলা। ডিভিডি এর পূর্ণরূপ কি? হ্যাঁ, ডিজিটাল ভিডিও ডিস্ক। ভালো করে দেখে নাও, ডিজিটাল ভিডিও ডিস্ক। অটো রান প্রোগ্রামের কাজ কি? অটো রান মানে কি? নিজে, নিজে যেটা চলে। স্বয়ংক্রিয়ভাবে সিডি, ডিভিডি রান করানো। তাহলে স্বয়ংক্রিয়ভাবে যে সিডি এবং ডিভিডি রান করায় তার নাম হচ্ছে কি? অটো রান। ইনস্টলেশন এর পর কি করতে হবে? কম্পিউটার রিস্টার্ট করতে হবে, যেটা বলছিলাম একটু আগে। কোন অপারেটিং সিস্টেম যন্ত্র থেকে সফটওয়্যার আনইনস্টল খুব সহজ? অ্যান্ড্রয়েড। আমি কি বলছিলাম? অ্যান্ড্রয়েডে যে সহজে তুমি এক ক্লিক করলে আনইনস্টল হয়ে যায়। কম্পিউটারে কিন্তু এরকম না। প্রথমে আনইনস্টল করা লাগে, দেন আবার regedit এ গিয়ে ওই ফাইলগুলা ডিলিট করা লাগে, অনেক ঝামেলা। সফটওয়্যার আনইনস্টলেশনের শুরুতে কোন বাটনে ক্লিক করতে হয়? হ্যাঁ, স্টার্ট বাটনে। কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় ঢুকতে হবে? কন্ট্রোল প্যানেলে, দেন হচ্ছে ওই regedit এর ব্যাপার। আচ্ছা, এবার দেখি আমরা সাধারণ ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া। সাধারণ ট্রাবল শুটিং এর আওতায় কম্পিউটারের সাধারণ হার্ডওয়্যার সমস্যাগুলো ব্যবহার করে নিজে সমাধান করতে পারেন। মানে ট্রাবল শুটিং কি? ট্রাবল শুটিং হচ্ছে এমন একটা জিনিস যেটার দ্বারা আমরা কি করতে পারি? সমস্যা কোন জায়গা থেকে বের হইছে, এর কারণ কি? এগুলো আমরা বের করতে পারি। এটার নাম হচ্ছে কি? ট্রাবল শুটিং। এবার দেখো, সমস্যা ১, যদি সিস্টেম চালু না হয় তাহলে এটার সমাধান কি? ১ নাম্বার, মেইন পাওয়ার কেবলের সংযোগটি লুজ বা ঢিলা আছে কিনা দেখতে হবে। যেগুলো আমরা পাওয়ার দেই পিসিতে, যেটার কারণে চলে কারেন্টের লাইন যেগুলো, এগুলা সংযোগগুলা ঠিক আছে কিনা এটি দেখতে হবে। মেইন বোর্ডে পাওয়ার আছে কিনা, যেমন মনে করো ল্যাপটপ চালু করলে যেমন দেখা যায় একটা বাটনে লাইট জ্বলা থাকে, এরকম আছে কিনা। মেইন বোর্ডে পাওয়ার না আসলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে।
তারপরে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। ২ নাম্বার সমস্যা কি? সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যায় না। মানে সবকিছু ঠিক আছে বাট ডিসপ্লেতে কিছু দেখা যাইতেছে না। এরকম যদি হয় তাহলে কি করবা? মনিটরের ডেটা কেবলটি লুজ আছে কিনা আগে দেখবা। তারপরে খুলে আবার লাগানোর চেষ্টা করবা। তারপরে মেমোরি স্লট থেকে সকল RAM সরিয়ে একটি ইরেজার দিয়ে RAM-এর কানেক্টরগুলোকে মানে যেখানে RAM লাগানো হয় পিসিতে ওই জায়গাগুলা একটু পরিষ্কার করে নিবা। তারপরে কোনো বিপ সাউন্ড না হলে বিশেষজ্ঞদের সাহায্য নিই। যদি কোনো বিপ সাউন্ড হয় তাহলে মনে করবা RAM-এর সমস্যা আছে। আর যদি কোনো আওয়াজ না হয় তাহলে আবার ওই যে তোমার দোকানে নিয়ে যাইতে হইব। কারণ কোনো সমস্যাই পাইতেছ না তুমি। সিস্টেম অত্যন্ত গরম হয়ে বন্ধ হয়ে যায়। যদি এরকম হয় যে সিস্টেমটা গরম হয়ে গেছে, গরম হয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, তখন কি করবা? কেসিংটা খুলবা, খুইল্লা মাদারবোর্ড, সিপিইউ এগুলা কি করবা? একটু ফ্যানটা সরাইয়া পরিষ্কার করবা বা প্রসেসর কিন্তু সরানো যাবে না। এটা মাথায় রাখবা। প্রসেসরের ফ্যানটা সরাইতে পারবা। প্রসেসর সরাইলে কিন্তু আল্লাহর দরবারে যাবোগা। হয়তো দেখবে হিট সিঙ্কে প্রচুর ধুলাবালি জমা আছে। মানে যে জায়গা দিয়ে তোমার ওই যে হাওয়াটা গরম হাওয়াটা বের হয়, এই জায়গাতে হয়তো অনেক প্রচুর ধুলাবালি জমা রইছে যার কারণে এরকম হইতে পারে। তো এই জায়গাটা কি করবা? ভালো কইরা পরিষ্কার করবা। তারপরে কম্পিউটার কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যায়। যদি দেখা যায় যে শুধু একটু পর বন্ধ হয়ে যাইতেছে কম্পিউটার, তাহলে কি করবা? ১ নাম্বারে দেখবা মাদারবোর্ডটা ঠিকমতো দেখে নিবা যে ওইখানে কোনো সমস্যা আছে কিনা। দেখবা আইসিতে অতিরিক্ত তাপ উৎপাদন করছে কিনা। মানে আইসিতে সমস্যা হইলে বেশিরভাগ এই সমস্যাটা হয়। কি হইছে বুঝছো? কম্পিউটার বারে শাটডাউন হয়ে যায়। মেরামত করার জন্য ওই যে তোমার সার্ভিস সেন্টার নিয়ে যাবা। উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং করা যাবে না। তো উইন্ডোজ যখন রান করবা বা কম্পিউটার যখন ঠিকমতো চালু করার চেষ্টা করবা, তখন দেখা যাবে আটকে যাবে, হ্যাং করবে এরকম। যদি এরকম হয় তাহলে কি করবা? হার্ড ডিস্কটা স্ক্যান করে ক্লিন করে নিতে হবে। অ্যান্টিভাইরাসটা, হ্যাঁ? অ্যান্টিভাইরাস চালাইলে তোমার যখন তো ল্যাপটপে ভাইরাসটা আছে সবগুলা ক্লিন হয়ে যাবে। তাহলে সি ড্রাইভ ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। তাহলে সি ড্রাইভ যেটা আছে এটা ফরম্যাট দিয়ে আবার নতুন করে ইনস্টল করবা, যাতে এই সমস্যাগুলা ক্লিয়ার হয়ে যায়। তারপরে দেখো মনিটরে পাওয়ার অন কিন্তু ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায়। তাহলে পাওয়ার অন আছে কিন্তু ডিসপ্লে যখনই চালু হয় তখনই হ্যাং হয়ে যায়, হ্যাং করে, হ্যাঁ? তো এগুলো হলে কি সমস্যা থাকতে পারে বা সমাধান কি? সিডি, রম বা ডিভিডি এর ডেটা ও পাওয়ার কেবলগুলো খুলে পুনরায় সংযোগ দিন। মানে এই রম অথবা ডিভিডি যেগুলো আছে এগুলা খুইল্লা আবার নতুন করে সংযোগ দিবা। তারপরে RAM, প্রসেসর, পাওয়ার সাপ্লাই এর কানেকশন চেক করো। এই যে RAM-ট্যাম সবকিছু ঠিক জায়গাতে আছে কিনা, লইরা রইছে কিনা এরকম। না হলে মাদারবোর্ডটা কি করবা? বদলাই ফেলবা। কম্পিউটার ঘন রিবুট রিস্টার্ট হচ্ছে কিনা, মানে বারে রিস্টার্ট নিতেছে এরকম সমস্যা আছে কিনা? সিপিইউ ফ্যানটি না ঘুরলে আচ্ছা এটা হলে কি সমস্যা? সিপিইউ ফ্যানটি যদি না ঘুরে, পর্যাপ্ত ঠান্ডা না হয় তাহলে মনে হয় তোমার কি হইতে পারে? এই যে ঘন রিবুট মানে কি ওই যে আমরা রিস্টার্ট হয়ে যায় অটোমেটিক এগুলা। তো এরকম রিস্টার্ট যদি অটোমেটিক হইতে থাকে তাহলে মনে করবা হয়তো ফ্যানটা ঠিকমতো ঘুরতেছে না, এরকম সমস্যা আছে বা অ্যান্টিভাইরাসের সমস্যা আছে। কম্পিউটারের মেটাল অংশে হাত লাগলে শক করে। তাইলে কম্পিউটার অনেক সময় দেখা যায় অনেকের কম্পিউটার মেটালের হয়ে থাকে, হ্যাঁ? কিন্তু ধরলে আর্থিং করে বা শক করে। আমরা মনে করি কি আর্থিং থাকলে শক করে। কিন্তু বিষয়টা এরকম না। যদি তোমার কম্পিউটার আর্থিং করা না থাকে তখন তোমার শক করব। আর যদি আর্থিং করা থাকে তখন তোমার শক করব না। তার মানে বুঝতে হইব কম্পিউটার যদি আর্থিং না করা থাকে তার মানে তোমার শক লাগবে হাতের ভিতরে। তারপরে দেখো তারিখ ও সময় ঠিক থাকে না, বায়োস সেভ হয় না। তাইলে মাদারবোর্ডে যদি এরকম আরে সরি কম্পিউটারে যদি দেখো তারিখ নাই, ঠিক থাকে না, তারপরে সময় ঠিক থাকে না। এরকম যদি হয় তাহলে মনে করবা মাদারবোর্ডের CMOS ব্যাটারিটি কার্যক্ষমতা হারালে এটি ঘটে। তাহলে মাদারবোর্ডের একটা ব্যাটারি আছে নাম হচ্ছে CMOS। এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট এবং রিপিটেড প্রশ্ন। এটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু তারিখ, সময় এগুলা ঠিক থাকবে না। কি হইছে বুঝছো? যার কারণে কি করবা? একটা নতুন ব্যাটারি লাগায় ফেলবা। বুট ডিস্ক ফেইলিউর, হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ এরকম যদি থাকে যে বুট ডিস্ক ফেইলিউর অথবা হার্ড ডিস্ক নট ফাউন্ড এই মেসেজগুলো যদি থাকে, তাহলে কি সমাধান করতে পারো? হার্ড ডিস্কের ডেটা পাওয়ার কেবল সংযোগ চেক করবা, জাম্পার সেটিং ও বায়োসে হার্ড ডিস্ক ডিটেক্ট করছে কিনা দেখে নিবা। তার মানে তোমার যে কম্পিউটার সিস্টেমটা আছে ওই সিস্টেমটার ভিতরে হার্ড ডিস্কটা ঠিকমতো মানে তোমার চেক মানে কি জানি কয় এটারে? ঠিকমতো ডিটেক্ট করতে পারতেছি না যে আসলে এটার ভিতরে হার্ড ডিস্ক আছে কিনা, এগুলা ডিটেক্ট করতে পারতেছি কিনা, এগুলা চেক করে নিবা। ঠিক আছে? আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি। মনে করো তোমার কম্পিউটার যদি এরকম হয় যেমন মোবাইলের কি হয় স্টোরেজ ফুল এরকম, কম্পিউটারের কি হয় আউট অফ মেমোরি অথবা নট এনাফ মেমোরি এরকম যদি সমস্যা থাকে তাহলে কি সমাধান করতে পারো? কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম খোলা আছে, RAM বাড়ানোর পরামর্শ দেওয়া হলো। মানে এরকম হইতে পারে কম্পিউটারে হয়তো অতিরিক্ত প্রোগ্রাম খুইলা রাখছো তুমি। মানে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা একসাথে খুইলা রাখছো। যার কারণে এরকম হইতে পারে যে দেখা যেতে পারে নট এনাফ মেমোরি জায়গা নাই। ঠিকমতো চলতেছে না এরকম আরকি। তো RAM যদি তুমি বাড়ায় আনো তাহলে এগুলো কি হয়ে যাবে আস্তে সলভ হয়ে যাবে। আমরা মনে করি কি মোবাইলে RAM থাকলে আরে গেম ভালো খেলতে পারবো না। RAM এর কাজ হচ্ছে মোবাইলে মাল্টিটাস্কিং করতে দেওয়া। মানে তুমি একসাথে অনেকগুলা অ্যাপ চালাইতে পারবা। যেমন একটু বের হইয়া তারপর আবার একটা রাইখা দিন আমরা এরকম ভাবে। তো RAM যত বেশি হইবা তুমি এগুলো ঠিকমতো স্মুথলি করতে পারবা। আর গেম ডিপেন্ড করে প্রসেসরের উপরে। কিবোর্ড বা মাউস কাজ করছে না। যদি এরকম হয় তোমার কিবোর্ড এবং মাউস কাজ করতেছে না তাহলে দেখবা ওই যে জায়গা দিয়ে তুমি কিবোর্ড এবং মাউসের USB পোর্টটা ঢুকাও, ওই জায়গাতে হয়তো সমস্যা আছে। অথবা তোমার ওই মাউসের যেই পোর্টটা আছে এটাতে ঝামেলা আছে। তার মানে পোর্ট সংযোগ কিবোর্ড মাউস পোর্ট ঠিকমতো লাগানো আছে কিনা অথবা নতুনটা তুমি ট্রাই করতে পারো।
তারপর হচ্ছে মনিটরে পাওয়ার নেই। তাহলে মনিটরে যদি পাওয়ার না থাকে তাহলে কি হবে, মনিটরে পাওয়ার বাটন চালু আছে কিনা আগে দেখবা। তারপরে এসি পাওয়ার কার্ডটি মনিটর ও পাওয়ার আউটলেটে কানেক্টেড আছে কিনা। তার মানে এখানে একটা পোর্ট আছে এসি আর একটা ডিসি। এই এসি পোর্টটা ঠিকমতো চলতেছে কিনা, কানেক্টেড আছে কিনা এটা দেখতে হবে। আর যদি না থাকে তাহলে মনিটর চালু হবে না। মনিটরে মনিটর কোনটা? মনিটর হচ্ছে ওই যে তোমরা পিসির হচ্ছে ২ টা অংশ। একটা হচ্ছে তোমার মনিটর যেটা আমরা ডিসপ্লে বলি। আরেকটা হচ্ছে ওই বাক্স যেটা থাকে আরকি, যেটার ভিতরে যন্ত্রপাতি সবগুলো থাকে। মনিটরে পাওয়ার অন চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই। মানে পাওয়ার অন আছে বাট ডিসপ্লে ঠিকমতো চলতেছে না। তাহলে এরকম হলে কি করতে হবে? ভিডিও কেবলটি কম্পিউটারের পেছনে লাগান। তাহলে যে কেবলটার মাধ্যমে ভিডিও এটার থেকে মানে পিসির থেকে তোমার ডিসপ্লেতে যাইতেছে এগুলা ঠিকমতো ভালো করে পেছনে লাগাতে হবে। ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ঠিক করে দেখুন। মানে ব্রাইটনেস কম আছে কিনা অতিরিক্ত, অথবা কন্ট্রাস্ট কম আছে কিনা, এগুলার কারণে কি হতে পারে, এগুলা দেখা নাও যেতে পারে। প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। মনে করো তুমি প্রিন্টারে দিতেছো কোনো একটা ফাইল কিন্তু প্রিন্ট হইতেছে না। এটা সমস্যা হইতে পারে। প্রিন্টার অন চালু আছে কিনা দেখবা, আগে দেখবা যে প্রিন্টারটা চালু আছে কিনা। তারপরে পেপার লুজ বা আটকে আছে কিনা, মানে তুমি যে প্রিন্টারে পেপারটা দিতেছো এটা কোনো জায়গায় আটকে গেছে কিনা। আটকে গেলে তার এটা প্রিন্ট করে বাইরে আনতে পারবো না। প্রিন্টারের কার্ট্রিজে কালি আছে কিনা। তাহলে প্রিন্টারের যে কার্ট্রিজ বা বক্সটি আছে না, যেগুলাতে ওই লাল কালি, নীল কালি এগুলো থাকে, এগুলোর ভিতরে কালি আছে কিনা। কালি না থাকলে তোমার সাদা প্রিন্ট বের হইব, যার কারণে তুমি মনে করতে পারো প্রিন্টারের সমস্যা আছে। তারপরে প্রিন্টার রিসেট করে দেখতে পারো। প্রিন্টারের ড্রাইভ সফটওয়্যারটি পুনরায় ইনস্টল করো, মানে যেটার কারণে তুমি প্রিন্টারে প্রিন্ট দিতে পারো এটা আবার পুনরায় ইনস্টল করবা। এবার দেখো ফাইন্ড নেক্সট এর শর্টকাট কি? ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3। এটা মানে কি? ওই যে আমরা একটু আগে ডিলিট একটা পড়ছিলাম না? ফাইন্ড নেক্সট মানে এরপরের ধাপে যাওয়া, এরপরের ধাপ তো ডিলিটই ছিল। যার কারণে এখানে F3 তে আমরা ডিলিট করি। তাহলে ফাইন্ড নেক্সট মানে কি? F3। ট্রাবল শুটিং কথাটি সাধারণত কোনটির জন্য প্রযোজ্য? হার্ডওয়্যার। ট্রাবল শুটিং কি করে? হার্ডওয়্যার ওই যে আমি বলছিলাম যেগুলা সমস্যা কোন জায়গা থেকে সৃষ্টি হইছে, কোন জায়গাতে কি সমস্যা আছে এগুলা নির্ধারণ করে কি ট্রাবল শুটিং। তাহলে এগুলা কার সমস্যা নির্ধারণ করে? হার্ডওয়্যারের। কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? RAM। এটা মাথায় রাখবা, RAM থাকে। গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? ওই যে ত্রুটিপূর্ণ আইসি বলছিলাম না, আইসি নষ্ট হয়ে গেলে কি হয়ে যায়? গরম হওয়া ছাড়াই শুধু শাটডাউন হয়, যেটা কিন্তু ইম্পোর্টেন্ট। বিপ সাউন্ডে সাধারণত কোনটি সমস্যা হইলে, এই যে RAM সমস্যা হলে কি হয়? বিপ সাউন্ড। একটু বলছিলাম যে RAM বদলানো লাগতে পারে। কম্পিউটার আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি অধিক ব্যবহার করতে হবে? এই যে RAM যদি বাড়ায় ব্যবহার করা হয়, তো মনে করো তোমার 16 জিবি আছে কম্পিউটারে, একটু বাড়ায় 32 লাগাইলা, অথবা 8 আছে 14 তে নিলাম, এরকম আরকি বাড়ানোর কারণে তুমি কি করতে পারবা? এই কম্পিউটার আউট অফ মেমোরি বা যে ফুল দেখাইতেছে এটা সমস্যাটা সলভ হয়ে যাবে। মনিটরে পাওয়ার অন কিন্তু পর্দার কোনো ছবি নাই। কি? ভিডিও কেবল সংযোগ নাই। হ্যাঁ, ঠিক আছে। সফটওয়্যার নেই। এখানে সফটওয়্যার আমরা কিন্তু পড়ি নাই। ব্রাইটনেস ঠিক নাই। হ্যাঁ, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো ঠিক না থাকলেও কি হইতে পারে? অন থাকতে পারে বাট ছবি দেখা যায় না। ৫০% ক্ষেত্রে ডিসপ্লে আসে না। কিসের সমস্যার কারণে? RAM সমস্যা থাকলে কি হয় না? ডিসপ্লে ঠিকমতো কাজ করে না। মনিটরে পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই। কারণ কি? ভিডিও কেবল সংযোগ নাই। হ্যাঁ, ঠিক আছে। সফটওয়্যারের কোনো এটার সাথে সম্পর্ক নাই। তার মানে ১ ও ৩। মনিটরে পাওয়ার চালু কিন্তু ছবি আসছে না। কি সমস্যা হতে পারে? ব্রাইটনেস ঠিক আছে, কন্ট্রাস্ট ঠিক আছে, উইন্ডোজের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা পড়ি নাই। ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? হ্যাঁ, মনিটরের সাথে সম্পর্কিত। প্রিন্টার কিন্তু ব্রাইটনেস মিটার স্ক্রিনই নেই। হয়তো আরো নতুন বাইর হতে পারে। মাউসেরও তো নাই, কিবোর্ডেরও নেই। তারপরে কম্পিউটার নট এনাফ মেমোরি কিসের কারণে হয়? মাদারবোর্ডে অধিক RAM ব্যবহার করা। এটা যদি সমস্যা হয় তাহলে কি করতে হবে? RAM বেশি ব্যবহার করতে হবে। আমরা একটু আগে যেটা করছিলাম। মাউস কাজ না করলে কোন কাজটি করোনি? পোর্ট পরিবর্তন করা। হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোনটি ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয়? হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং, এটা মাথায় রেখো। CMOS এর পূর্ণরূপ কি? এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট এবং রিপিটেড কোয়েশ্চেন। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ভালো করে দেখে নিও এটা। বায়োসের কোন অপশন পরিবর্তন করলে সেভ না হবার কারণ কোনটি? মানে বায়োসের যদি কোনো কিছু অপশন চেঞ্জ করো তাহলে পরিবর্তন করলে সেভ না হওয়ার কারণ কি? কারণ কি? CMOS ব্যাটারি কার্যক্ষমতা হ্রাস। মানে বায়োস যখন তুমি কোনো কিছু চেঞ্জ করবা তখন যদি ব্যাটারি, ওই যে ব্যাটারির কারণে আমরা ডেট সময় এগুলো ঠিক থাকে, এগুলাই তো বায়োসের কাজ। তাহলে এগুলা যদি পরিবর্তন, বায়োসের কোনো অপশন যদি পরিবর্তন করো, যদি এটা সেভ না হয় তাহলে বুঝে নিবা তোমার ব্যাটারির ভিতরে সমস্যা আছে। কারণ ব্যাটারির মাধ্যমে কিন্তু এগুলা ডেট টাইম ঠিক করা হয়। বুট ডিস্ক ফেইলিউর মেসেজ আসার কারণ কি? হ্যাঁ, হার্ড ডিস্কে পাওয়ার না দেওয়া, এটা বলছিলাম যে হার্ড ডিস্ক যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু বুট ডিস্ক এগুলো আসবে। কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ ঠিক থাকে না? কি? CMOS ব্যাটারি। এটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন। প্রতিবার ঘড়ির সময় ও তারিখ ঠিক করতে হয় নিচের কোন ব্যাটারির মাধ্যমে? হ্যাঁ, CMOS। মাদারবোর্ডের সাথে সংযুক্ত ব্যাটারিকে কি বলে? CMOS। এটা কিন্তু COMS না, CMOS মাথায় রাখবা। বায়োসের পূর্ণরূপ কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বর্তমানে কোনগুলো ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ? অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্পায়ার, অ্যান্টিমাল, এই ৩ টাই কিন্তু ভাইরাসের প্রতিষেধক। এগুলো যদি ঠিকমতো ব্যবহার না করা তাহলে কিন্তু তোমার ভাইরাসের কারণে কম্পিউটার নষ্ট হয়ে যাবে। তাহলে এই ৩ টাই। তাইলে আমাদের এই সাথে ২য় অধ্যায়ের সব এমসিকিউ শেষ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সবগুলো দেখতে পারবো। সবাই ভালো থাকবা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী পরীক্ষাতে তুমি সবগুলা কমন পাও এবং সবগুলা সাজেশন তুমি পরীক্ষার ভিতরে ১০০ তে ১০০ কমন পাও ইনশাআল্লাহ।
দোয়া করি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হোক। এসএসসি 26 ব্যাচ। আমি সাইদুর রহমান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।